সাহিত্যের বিবর্তন আসলে সমাজের বিবর্তন। পরিস্থিতি, সে নকশাল বলি বা একটা অদ্ভুত মানে সমাজের কোনো কিছুর প্রতি শৃঙ্খলাবদ্ধহীনতা, অবাধ যৌনতা। সাহিত্য নিয়ে একটি সাধারণ কথা প্রচলিত আছে যে সাহিত্য সমাজের দর্পণ। কিন্তু সাহিত্য নিয়ে বিস্তারিতভাবে আরো যখন আলোচনা হয় তখন নানান প্রসঙ্গ উঠে আসে। কেউ কেউ সাহিত্যকে বলেছেন যে সাহিত্য হলো এমন একটি শিল্প যেখানে সাধারণ মানুষ সম্পর্কে অসাধারণ কিছু আবিষ্কার করা হয়। সাহিত্য সম্পর্কে নানান রকমের মতবাদ রয়েছে, বিভিন্ন মতাদর্শ রয়েছে, তত্ত্ব রয়েছে, তথ্য রয়েছে। কেউ বলছেন সাহিত্য হলো এমন একটি মাধ্যম যে মাধ্যমের দ্বারা আমরা বাস্তব জীবন থেকে নিজেকে আলাদা রাখতে পারি, বাস্তব জীবনের নানান সমস্যা থেকে নিজেদেরকে পৃথক করতে পারি। আবার কেউ বলছেন সাহিত্য এমন একটি বাস্তব মাধ্যম যার মাধ্যমে আমরা বাস্তব জীবনে নিজেদেরকে মানানসই হিসেবে গড়ে তুলতে পারি। এরকম নানান প্রশ্ন, সংশয়, দ্বিধা, অনেক বিষয় নিয়ে আমাদের মধ্যে যে কৌতূহল, যে আগ্রহ, যে জিজ্ঞাসা রয়েছে, সেই জিজ্ঞাসারই আজ অবসান হবে। কারণ আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি আলিপুরদুয়ার বিবেকানন্দ মহাবিদ্যালয়ের বাংলা সাহিত্য বিভাগের অধ্যাপক মাননীয় শ্রী কৌশিক কর মহাশয়। স্যার নমস্কার। আমাদের এই অনুষ্ঠানে সকলের প্রতি আমার অনুরোধ, আপনারা আজকের এই পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং কোথাও স্কিপ না করে প্রতিটি বিষয় আজ আপনারা শোনার চেষ্টা করবেন, কারণ সাহিত্যের নানান দিক নিয়ে কিন্তু আমরা বিস্তারিতভাবে আজকে আলোচনা করতে চলেছি। স্যার, প্রথমেই আমি যে বিষয়টি জানতে চাইব, যেভাবে আমি শুরু করলাম সেই প্রসঙ্গ থেকেই রেশ ধরে আমি জানতে চাইব যে সাহিত্য পাঠ আমরা অনেকে করছি, আবার অনেকে করছেও না। সাহিত্য পাঠ না করেও তো বহু লোক জীবন কাটিয়ে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে সাহিত্যকে কি আমরা শুধুমাত্র একটি বিনোদনের মাধ্যম বলবো, নাকি সাহিত্য জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়? সেই বিষয়টি যদি একটু আমাদের জানান। নমস্কার, শুরু করি। সাহিত্য হলো সহিতত্ব, এক সময় সখিত্ব বা যার সাথে বন্ধুত্ব করা যায় বা যা দিয়ে সময় কাটানো যায়, বিনোদন করা যায়, এই কনসেপ্ট দিয়ে একসময় সাহিত্য তৈরি হয়েছিল। কিন্তু আমরা যদি একটু পিছিয়ে যাই তাহলেই দেখব যে যখন মধ্যযুগ, বিশেষ করে মঙ্গল কাব্যগুলো লেখা হচ্ছে বা মুসলমানি সাহিত্যগুলো লেখা হচ্ছে বা রামায়ণ মহাভারতের ভাগবতের অনুবাদগুলো হচ্ছে, সেই সময় থেকেই সমাজের তাগিদে বা সমাজের মানুষের প্রয়োজনে এবং মানুষেরকে সচেতন করার জন্যই কিন্তু সাহিত্য রচনা হয়েছে। সেখানে বিনোদনটা খুব কম, মানুষের বেঁচে থাকার তাগিদের জন্যই সাহিত্যগুলো রচনা হচ্ছে। সে আমরা মঙ্গল কাব্যগুলোর মধ্যেও দেখতে পারি, অনুবাদ কাব্যগুলোর মধ্যে দেখতে পারি, বা যে কোনো কিছুর মধ্যে দেখতে পারি। তাই আস্তে আস্তে যখন সময় বদলেছে, সময়ের সাথে সাথে সাহিত্যও বদলেছে। অর্থাৎ জীবন যেভাবে বদলেছে, সাহিত্য তার সাথে সাথে বদলে গেছে। এবার এটা পাঠকের দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করছে যে তিনি কিভাবে সাহিত্যকে নেবেন। বিনোদনের মাধ্যম হিসেবে নেবেন, নাকি জীবনের বিকল্প হিসেবে নেবেন, জীবনের প্রতিলিপি হিসেবে বা প্রতিবিম্ব হিসেবে নেবেন। এইবার আমার ব্যক্তিগত যদি মত হয়, আমি সাহিত্যকে দেখি জীবনের প্রতিফলন হিসেবে। যে সাহিত্যই হোক না কেন, জীবনের প্রতিফলন হিসেবে। সে আধুনিক যুগেও তাই, মধ্যযুগেও তাই, প্রাচীন সময় মেয়ে বিশেষ করে যখন থেকে চর্যাবোধ হয়েছে তখনও তাই। তো স্যার, আরেকটা যেটা প্রশ্ন, প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রেই আমি এটা জিজ্ঞাসা করতে ভালোবাসি এবং সবার আমার মনে হয় জানা প্রয়োজন যে দৈনন্দিন জীবনে বা ব্যবহারিক জীবনে আমরা যেমন বলে থাকি যে অন্যান্য সাবজেক্টগুলোর কি প্রয়োজনীয়তা, ঠিক একইভাবে দৈনন্দিন জীবনে আমাদের তো একটা প্রয়োজনীয়তার দিক রয়েছে সাহিত্যের ব্যবহারিক জীবনে। সেই ব্যবহারিক জীবনে কিভাবে সাহিত্যটা চলে আসে, তার প্রয়োজনীয়তাটা বা উপযোগিতাটা, এই বিষয়টা যদি একটু আলোচনা করেন। আচ্ছা, এবার আমি জেনারেলাইজ করছি, মানে সাধারণীকরণ করছি। এখানে ছাত্রদের উদ্দেশ্যে তারা যেভাবে সাহিত্যটাকে পড়বে, একজন অফিস ফেরত লোক সেইভাবে কিন্তু সাহিত্য পড়বে না, বা একজন ডাক্তার যেভাবে সাহিত্য পড়বেন তার উদ্দেশ্য কিন্তু এক নয়।
পাঠক ভেদে সাহিত্য পাঠের উদ্দেশ্য কিন্তু আলাদা আলাদা হয়ে যায়। এবার প্রথমে শুরু করি ছাত্রছাত্রীদের জন্য। সাহিত্য ভাবতে শেখায়, সাহিত্য জীবনকে দেখতে শেখায়। ছাত্রছাত্রীরা আসলে যখন পরীক্ষার খাতায় কোনো উত্তর লিখছে সাহিত্য কেন্দ্রিক, তারা আসলে এক একটি বিষয়ের সমালোচনা করছে, তারা আসলে ক্রিটিসাইজ করছে, ক্রিটিক, তারা প্রত্যেকে একজন ক্রিটিক। তাই সাহিত্যকে বিশ্লেষণ করতে গিয়ে, উত্তরগুলো লেখার মধ্যে দিয়ে বা উত্তরের মানে উত্তর নির্বাচন করতে গিয়ে বা উত্তরগুলো তৈরি করতে গিয়ে তারা আসলে জীবনকে বিশ্লেষণ করছে। তাই তাদের ক্ষেত্রে সাহিত্য পাঠ জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি, জীবনকে বিশ্লেষণ করার দৃষ্টিভঙ্গি, এইভাবে তারা সাহিত্যকে দেখতে পারে। অন্যদিকে ওই যে বললাম, যিনি চাকরি করে আসছেন বা অন্য কোনো কাজের সাথে যুক্ত হয়ে আসছেন, তিনি হয়তো বিনোদনের জন্য সাহিত্যকে পড়ছেন এবং সাহিত্যকে পড়তে গিয়ে তিনি সেইভাবে নিচ্ছেন। তাই এক একজনের ক্ষেত্রে এর গুরুত্ব কিন্তু এক এক রকম। ঠিক। তো আপনি যে বিষয়টা বললেন যে পাঠক ভেদে, ব্যক্তি ভেদে সাহিত্যের সংজ্ঞাটা বা ধারণাটা আলাদা আলাদা হয়ে যেতে পারে, সাহিত্য পাঠের বিষয়টা আলাদা আলাদা হয়ে যেতে পারে। তো এই সূত্র ধরেই আমি যদি আপনাকে বলি যে আপনার দৃষ্টিভঙ্গিতে সাহিত্যকে আপনি কিভাবে দেখেন? আমার দৃষ্টিতে আমি সাহিত্যকে দেখি জীবনের প্রতিফলন হিসেবে। অর্থাৎ কি নেই সাহিত্যে, মানে এক কথা একটা সময় ছিল যে যা নেই ভারতে তা নেই ভারতে, মানে যা মহাভারতে নেই তা ভারতবর্ষে নেই বা জীবনে নেই, পৃথিবীতে নেই। একই রকম তাই বলবো, সাহিত্য মানে যা নেই জীবনে তা নেই। উল্টো দিকে বলতে গেলে জীবনে যা আছে, আমাদের দৈনন্দিন জীবনে, রোজ গড়পড়তা জীবনে, বেঁচে থাকার জীবনে, আমাদের যে বিভিন্ন স্ট্রাগল বলি, ভালো লাগা বলি, ভালোবাসা বলি, সবকিছুই সাহিত্যে আছে। আর সেই জায়গা থেকে আমি সাহিত্যকে জীবনের প্রতিফলন হিসেবে। ঠিক। এবার আমি যে বিষয়টিতে যাব, যে আমরা জানি প্রত্যেকটি বিষয়ের একটা বিবর্তন হয়, বাংলার সাহিত্যেরও একটা ইতিহাস রয়েছে এবং সেখানেও নিশ্চয়ই বিবর্তনের ইতিহাস রয়েছে, এবং সেটা নিশ্চয়ই খুব বিস্তারিত একটা আলোচনা হয়ে যাবে। কিন্তু আমি বলবো সাধারণের জন্য একটু সংক্ষেপে যদি এই বাংলা সাহিত্যের বিবর্তন, সেই বিবর্তনের কিছু দিক যদি একটু আলোচনা করা যায়। সাহিত্যের বিবর্তন আসলে সমাজের বিবর্তন। সাহিত্য আমাদের সমাজকে রিফ্লেক্ট করে, সব জায়গাতেই তাই। সে সাহিত্যের যে নানা মাধ্যমগুলো, সেই কবিতা হতে পারে, নাটক হতে পারে, গল্প উপন্যাস হতে পারে, বা বিশেষ করে কথা সাহিত্য যেটা হতে পারে, এগুলো সবই জীবনের রূপান্তর। এবার সমাজ যেহেতু জীবনকে রিফ্লেক্ট করছে, তাই সমাজের বিবর্তনের সাথে সাথে সাহিত্যের বিবর্তন এসছে। এবার আমি বেশি দূর যাচ্ছি না, আমাদের মঙ্গল কাব্য বা ওই সময়গুলো যাচ্ছি না, আমাদের সাধারণের মধ্যে আমরা জানি এই বিংশ শতাব্দী, বিশেষ করে 19 শতক যখন শুরু হলো, সেই সময় থেকে যতবার মানে সমাজ পাল্টেছে, বিশ্ব বদলেছে, সাহিত্য সেদিকে সেদিকে বাঁক নিয়েছে। সে প্রথম বিশ্বযুদ্ধ বলি, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড বলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু বলি, তার প্রতিফলন আমরা রবীন্দ্রনাথের বিভিন্ন লেখার মধ্যে পেয়েছি। আমাদের আধুনিক সময়ে যে আপেক্ষিকতাবাদের তত্ত্বগুলো যে তৈরি হয়েছে, আইনস্টাইনের সেই তত্ত্ব, সেই আপেক্ষিকতাবাদের প্রভাব আমাদের সাহিত্যের মধ্যেও পড়েছে। সাহিত্যের মধ্যে সমস্ত মানুষের বিশ্বাস চলে গেছে, মূল্যবোধ পাল্টে গেছে, ঈশ্বরের প্রতি যে ভাবনাগুলো ছিল সেই ভাবনাগুলো বদলেছে, ভালোবাসা, প্রেম, সম্পর্ক, এই সম্পর্কিত যে ভাবনাগুলো সেগুলো বদলেছে। সেগুলো বুদ্ধদেব বসুর কবিতার মধ্যে আমরা যদি দেখতে পাই, তাতে দেখতে পাবো, মহিতলাল মজুমদারের কবিতার মধ্যে দেখতে পাবো। তার থেকে যদি আস্তে আস্তে আসি, আমাদের সাম্যবাদ বা মার্ক্সবাদ বা এগুলো যদি আসে, বিভিন্ন মানে আমাদের যে তিন বন্দ্যোপাধ্যায়, বিশেষ করে মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ এবং তারাশঙ্কর, সেই মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখার মধ্যে আমরা সেই জিনিসগুলোকে পাচ্ছি, সেই সাম্যবাদকে পাচ্ছি, সেই নতুন উপনিবেশ গড়ে তোলার একটা প্রচেষ্টা সেই পদ্মানদী মাঝির মধ্যেও রয়েছে। অস্তিত্ব লাভের সংগ্রাম, যে সব থেকে বেশি পরিমাণে সক্ষম সেই বেঁচে থাকবে বা সেই টিকে থাকবে, সেই যে কুবের এবং কপিলার যে ময়না দিতে যাওয়া, সেখানটায় তাদের যে জীবনযাপন বা সেখানে যে তাদের বেঁচে থাকা, লড়াই করা, বিবর্তনবাদকে দেখিয়েছে। ঠিক। এরপর আমরা যদি চলে আসি আমাদের 60-70-এর দশকে, তখন যে একটা অস্থির পরিস্থিতি, সে নকশাল বলি বা একটা অদ্ভুত মানে সমাজের কোনো কিছুর প্রতি শৃঙ্খলাবদ্ধহীনতা, অবাধ যৌনতা, হ্যাঁ, এই সমস্ত সেগুলো আমাদের হাংরি আন্দোলন বিশেষ করে বাংলাতে যে হয়েছে, তার মধ্যে কিছু পরিমাণ সুনীল গঙ্গোপাধ্যায়ও তার মধ্যে নিজেকে লিপ্ত করে দিয়েছেন। বুদ্ধদেব বসুর বিভিন্ন লেখালেখির মধ্যে দেখেছি আমরা
যে প্রেম সম্পর্কিত মানুষের কনসেপ্ট গুলো পাল্টে গেছে, শরীর কেন্দ্রিক যে ভালোবাসা, সেই ভালোবাসাগুলো সাহিত্যের মধ্যে উঠে আসছে। তো এরকম অনবরত চলছে সাহিত্য। মানে সমাজ যেভাবে বদলেছে, মানুষের বিশ্বাস, মানুষকে জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি যেভাবে বদলেছে, প্রতিফলন সাহিত্যের মধ্যে হয়েছে এবং সাহিত্য সেটাকে রিফ্লেক্ট করেছে। ঠিক। তো এটা আমরা দেখলাম যে ইতিহাস বা সমাজ ব্যবস্থা যত পরিবর্তন হয়েছে, কালের নিয়মে সাহিত্যের বিষয়বস্তুগত পরিবর্তনগুলো হয়েছে। গঠনগত দিক থেকেও কি সময়ের সঙ্গে সঙ্গে এই পরিবর্তনটা স্বাভাবিক নিয়মেই আসে? মানে সাহিত্যে যেমন এক সময় আমরা দেখেছি মহাকাব্য হতো, পরবর্তীকালে কাব্য, এরকম এই গঠনগত দিকটাও কি সময়ের পরিবর্তন? সময়ের সাথে সাথে মানুষের চাহিদা পাল্টাচ্ছে, সময়ের সাথে সাথে মানুষের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে, সময়ের সাথে সাথে মানুষের বেঁচে থাকার কৌশল বদলাচ্ছে, জীবন জীবিকা বদলাচ্ছে, সাহিত্য তার সাথে বদলাতে বাধ্য। খুব ভালো প্রশ্ন। যে মহাকাব্য একসময় লেখা হয়েছে, খুব ভালো। রামায়ণ মহাভারতের আকৃতি দেখে আমরা বুঝতে পারি যে প্রায় 1 মাস ধরে সেই কাব্য পাঠ চলছে। এবার আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি 8 ঘন্টায় জার্নি করছি সময় বাঁচানোর জন্য, যেটা এক সময় প্রায় একদিন 24 ঘন্টার মতন লাগতো, এখন সেটা 8 ঘন্টায় হচ্ছে। এবং তাও মানুষের মনে হচ্ছে না যদি এখানে ট্রেনের জায়গায় প্লেন থাকতো। মানে সময় খুব মূল্যবান। এই এত সময় ধরে কে বড় বড় কাব্য সাহিত্য এগুলো পড়বে? ফলে গঠনগত পরিবর্তন হয়েছে। সেই সময়কার মহাকাব্য এখনকার সময়ের উপন্যাসের চেহারা নিয়েছে বলতে বলি। সেই যে সামগ্রিক বিশালতা বা কিছু নাম, সেগুলো উপন্যাসের মধ্যে দেখা যাচ্ছে। নাম হয়েছে মহাকাব্যিক উপন্যাস। সে আমরা গোড়াকে দেখতে পারি, সে আমরা ওই কি বলবো বরিশালের যোগেন মন্ডল বা পূর্ব পশ্চিম সুনীল গঙ্গোপাধ্যায়ের, হ্যাঁ, এদের এই সমস্ত লেখার মধ্যে দেখতে পারি। মানে ভাস্ট পরিবর্তন, বিশেষ করে সময়ের সাথে সাথে তাগিদ, মানুষের চাহিদা বদলাচ্ছে, সময়ের ভাবনা বদলাচ্ছে। এই যে ধরতে গেলে ছোট গল্প কেন জন্মালো? যেন এক পাতার মধ্যে সমস্ত চাহিদাটা, মানে সমস্ত জিজ্ঞাসাটা আমার শেষ হয়ে যাচ্ছে। যেন একটা সিটিং এ আমি এখান থেকে আলিপুরদুয়ার যেতে যেতে বসে একটা গল্প করে ফেলতে পারতাম। মানুষের চাহিদা বদলাচ্ছে, সেই চাহিদার সাথে সাথে সাহিত্য তার রূপ পাল্টাচ্ছে, সাহিত্য তার নতুন চেহারা নিয়ে আসছে। তো এই জায়গাটাতেই আমি আরেকটা প্রশ্ন জানতে চাইবো যে একদম সাম্প্রতিক কালে সাহিত্যের যে অভিনবত্বগুলো এসেছে, সেগুলোর দু একটি নমুনা যদি একটু আলোচনা করেন, যে কি ধরনের পরিবর্তনটা, সেটা চাহিদার কারণে হোক বা সমাজ ব্যবস্থার কারণে হোক, লেখকদের মধ্যে বিষয়বস্তুগত বা আধুনিক যে সাম্প্রতিক কালের যে রচনাগুলি, তার মধ্যে কি কোনো পার্থক্য সেভাবে দেখা যায়, বা অভিনবত্ব কিরকম আছে? অভিনবত্ব তো প্রচুরই আছে। যেমন অভিনয়, নাটক। একসময় স্টেজ ছাড়া নাটকের আমরা কল্পনা করতে পারতাম না। একসময় যাত্রা ছিল, তার থেকে বিবর্তিত হয়ে নাটক হয়েছে। সে বিভিন্ন থিয়েটার, প্রসিডিয়াম থিয়েটার, লাখ লাখ টাকা খরচা করে তার মঞ্চসজ্জা করা, লাইটিং দেওয়া, এগুলো করা সবকিছু হতো। দৃশ্যসজ্জা, মঞ্চসজ্জা প্রচুর হতো। এখন নাটক চলে এসছে রাস্তার মোড়ে, কস্টিউম বলে কিচ্ছু নেই, বড় বড় আর্টিস্ট দরকার পড়ে না। যে কোনো একটা ঘটনাকে নিয়ে সচেতনতার জন্য একগুচ্ছ ছেলে মেয়ে হঠাৎ করে দাঁড়িয়ে একটা পথনাটক করে ফেলতে পারে, মানুষকে সচেতন করে ফেলছে। ফলে এইগুলো কনসেপ্ট আস্তে আস্তে পাল্টাচ্ছে। কবিতা, জয় গোস্বামীর কবিতা বা মল্লিকা সেনগুপ্তের কবিতা যদি আমরা দেখি, সেই কবিতা, আধুনিক কবিতা জটিল থেকে জটিলতর হয়েছে। আমাদের মানসিকতা যত জটিল হয়েছে, তার সাথে সাথে সেই ভাবনাগুলোও জটিল হয়েছে, এবং সেই ভাবনার প্রতিফলন রূপে সেই কবিতাগুলোর মধ্যে পরিবর্তন এসেছে। উপন্যাস, যদি উপন্যাসের কথা দিয়ে বলি, নবকুমার বসু, তারপরে সরঞ্জিৎ গঙ্গোপাধ্যায়, সঞ্জিত চক্রবর্তী, এদের যে লেখাগুলো সেগুলি দেখা যায় খুব ছোট ছোট জায়গার মধ্যে, খুব নর্মাল ইমোশন নিয়ে, মানে বিশাল কোনো প্রেক্ষিত নেই, কোনো কিছু নেই, অদ্ভুতভাবে সেই লেখাগুলো আমাদের সামনে ফুটে উঠছে, ভাবাচ্ছে আমাদেরকে। তো এরকম মানে সময়ের সাথে সাথে পাল্টাচ্ছে, সবকিছুরই চেহারা বদলাচ্ছে। তো আপনারা বুঝতে পারছেন যে আমরা কিন্তু আলোচনার একদম গভীরে চলে গেছি, এবং আমাদের এই আলোচনা চলতে থাকবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং অবশ্যই আমাদের এই মূল্যবান যে পর্বটি, তার
সম্পর্কে মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। স্যারকে ধন্যবাদ জানাতে বা কৃতজ্ঞতা জানাতে, এমনকি কোনো প্রশ্ন সাহিত্য সম্পর্কিত যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমরা তার উত্তর অবশ্যই আপনাদের জানাবো। এবারে আমরা স্যারের ব্যক্তিগত জীবনেরই কিছু প্রশ্ন করব। সবার একটা কৌতূহল থাকে ব্যক্তিগত কিছু প্রশ্ন জানার জন্য, তো আমরাও সেই সুযোগ আজকেও হারাবো না। তো স্যার, আপনি তো অধ্যাপনার সঙ্গে যুক্ত রয়েছেন, সেটা কবে থেকে কতদিন হলো? এই যে শিক্ষকতা, সেই বিষয়টা যদি আমাদেরকে একটু জানান। এই শিক্ষকতার হাতে করি 2007 সাল থেকে। 2007 সাল থেকে প্রথমে ডাউনহাট কলেজে গেস্ট টিচার, তারপর সেখান থেকে কামাখ্যাগুড়ি শহীদ ক্ষুদিরাম কলেজ, সেখানে গিয়ে আংশিক সময়ের অধ্যাপক, যেটা বর্তমানে পার্ট টাইম বলা হচ্ছে। বর্তমানে পার্ট টাইম নয়, এসএসসিটি, স্টেট এডেড কলেজ টিচার। আচ্ছা, সেটা নিয়ে দীর্ঘ প্রায় 10 বছর সেখানে অধ্যাপনা করা। এবার 2020 সালে বিবেকানন্দ কলেজে সহকারী অধ্যাপক হিসেবে জয়েন, এবং সেখানে এখন অব্দি চলছে। তো ফলে সব মিলিয়ে অধ্যাপনার সাথে প্রায় 17 বছর ধরে যুক্ত। অনেক। তো এই যে অধ্যাপনার সঙ্গে যুক্ত হলেন, এই যে অধ্যাপক হয়ে ওঠা, প্রত্যেকেরই তো হয়ে ওঠার পেছনে একটা অনুপ্রেরণা কাজ করে। সেই ক্ষেত্রে আপনার কোনো অনুপ্রেরণা ছিল কি, যে এই যে আমি অধ্যাপনা করব, এই বিষয়টি ক্ষেত্রে আপনাকে প্রেরণা জাগানোর ক্ষেত্রে এরকম কোনো ঘটনা আছে বা কোনো ব্যক্তিত্ব? ব্যক্তিত্ব রয়েছেন, বিশেষ করে আমি পেভিনশিল কলেজে পড়াশোনা করেছি, সেখানে যারা আমাদের পড়াশোনা মানে আমাদের পড়াতেন, বিশেষ করে অধ্যাপিকা যারা পড়াতেন, তারা ভীষণভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করতেন। বিশেষ করে এখন যে ভাবনাটা হচ্ছে না, যে প্রাইভেট টিউশন, তারা প্রবলভাবে এই প্রাইভেট টিউশনে বিরোধিতা করতেন। এবং আমার মনে আছে যে আমরা যখন কোনো উত্তর পেতাম না বা কোনো কিছু টপিক পেতাম না, আমাদের সেই স্যার এবং ম্যাডামরা নিজেরা উত্তর লিখে দিতেন। একটা বিষয়ের উপর 10 থেকে 12টা সহায়ক বই বা রেফারেন্স বই যেগুলো এখন বলে, সেগুলো ওনারা নিজেরা দিতেন, নিজেদের কালেকশন থেকে দিতেন, এবং দেখাতেন যে ওই একটা উত্তর তৈরি করতে গেলে ওই 10টা বই ঘাটতে গিয়ে আরো আমার 10টা বিষয় জানা হয়ে যাচ্ছে। এবং অদ্ভুত ভাবে আজকের যে মানসিকতা বা আজকে যে দাঁড়িয়েছি, এটা ওনারাই আমাকে তৈরি করে দিয়েছে। সেই সাথী ম্যাডাম, সাথী চক্রবর্তী, সোমা রায়, ওনারা এখন কলকাতায় আছেন বিধাননগর গভর্নমেন্ট কলেজে। ডক্টর দিলীপ কুমার নাহা একসময় এখানকার অধ্যক্ষ ছিলেন আমাদের পেভিনশিল কলেজে। ডক্টর বিশ্বদেব মুখোপাধ্যায়, সংহিতা ম্যাডাম এখন আছেন কলকাতার একটা কলেজে আছেন, সংহিতা ঘোষ, এনারা খুব ভীষণভাবে এনারা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, এবং ওনাদেরই ফলশ্রুতি যে আজকে হয়তো এখানে কিছু পড়ানোর চেষ্টা করছি। ঠিক। এরপর আমরা যে বিষয়টা জানতে চাইব, ব্যক্তিগত জীবনে, আপনার ব্যক্তিগত জীবনে সাহিত্য কতটা সম্পৃক্ত? অর্থাৎ যেভাবে আমি আরেকটু সহজ করে বলি বিষয়টা, আমরা যেটা জানতে চাই যে যখন আনন্দ তো আছেই, বা অন্যান্য যে প্রতিকূল মুহূর্তগুলো আসে, জীবনে দুঃসময় আসে, সেই সময়গুলোতে সাহিত্য আপনাকে কিভাবে সাহায্য করে, কিভাবে পাশে থাকে, কিভাবে রিলেট করেন সাহিত্যের সঙ্গে নিজেকে? সাহিত্য আসলে আশ্রয় দেয়। আমি সাহিত্যের মধ্যে আশ্রয় খুঁজে পাই, এটা বলা ভালো। এই জিনিসটাকেই বলবো এক কথায়, যে আমি সাহিত্যের মধ্যে আশ্রয় খুঁজে পাই। প্রত্যেকের জীবনেই নানা ঘাত প্রতিঘাত আছে, ওঠাপড়া আছে জীবনের, এবং সেই ওঠাপড়া গুলো কোনো না কোনো ভাবে যখন অসম্ভব ভাবে ভাবায় বা চিন্তিত করে তোলে, সাহিত্যের মধ্যে গেলে পরে আমরা তার বিকল্প খুঁজে পাই, এবং দেখায় যে এইরকম জায়গাতে আমি একা নই, এরকম সমস্যাতে আমি একা নই। ঠিক, সেখানে ওই সাহিত্যগুলো পড়লে পরে কোনো না কোনো ভাবে ওই চরিত্রগুলোর সাথে যেন নিজেকে এক করে ফেলা যায়, এবং সেখানে ওই একাকিত্বটা দূর হয়, এবং অনেক ক্ষেত্রে পথ খুঁজে পাওয়া যায়। ঠিক। আপনি তো ব্যস্ত মানুষ, অধ্যাপনা করছেন, সবকিছুই আছে, তবু যে অবসরটুকু পাওয়া যায়, সেই অবসর সময়ে কি করতে ভালো লাগে? অবসর সময়ে আমি
সাহিত্যিক নই, মানে বিশেষ সাহিত্যিক নই বলতে গিয়ে গর্ব নয়, এটা বলছি যে সাহিত্যের আমি শুধু একজন পাঠক, তাই সাহিত্য পাঠ করতে ভালোবাসি। সৃষ্টি বলতে কিছু প্রবন্ধ লেখালেখি করি, আর ব্যক্তিগতভাবে কবিতা, গল্প, উপন্যাস লেখা হয়ে ওঠে না। ওই যারা ওই রকম স্রষ্টা তারা আমার নমস্য, মানে আমি ওই ধাতুতে গড়া নই। তাই মানে অবসর সময়ে হ্যাঁ সাহিত্য সাহিত্য পাঠ এবং লেখালেখি ছোটখাটো। এবারে স্যারের কাছে আমাদের যে প্রশ্নগুলো থাকবে মূলত ছাত্রছাত্রীদের বিষয়টা মাথায় রেখেই আমি সেই প্রশ্নগুলো করতে চাইবো যে স্যার, ছাত্রছাত্রীরা সাহিত্য নিয়ে পড়াশোনা করছে এবং আমরা জানি পরীক্ষার সময় উত্তর লিখছে, সেগুলো আলাদা একটা বিষয়, কিন্তু সাহিত্য পাঠের সঠিক পদ্ধতিটা কি হওয়া উচিত? ছাত্রছাত্রীরা যারা উৎসুক বা যারা পড়ছে তাদের পড়াটা সঠিক হচ্ছে কিনা, অ্যাকচুয়ালি একটা সাহিত্য পাঠ করার সঠিক পদ্ধতিটা কেমন হওয়া উচিত? আমি তো বলবো সঠিক পদ্ধতি মানে এই সাহিত্য পাঠও অনেকটা ওই গুরুমুখী বিদ্যার মতো, যে আমরা যেমন কোথাও ঘুরতে গেলে একটা গাইডকে সাথে রাখি, তিনি আমাদেরকে পথ দেখতে, সাহিত্য পাঠও ঠিক তাই। যেমন বলে দিই, একজন নতুন পাঠক, মানে তার হঠাৎ করে মনে হয়েছে হাতে একটা বই এলো, সে পড়া শুরু করলো এবং দেখা গেল সেটা ঝুরঝুরি প্রসাদ মুখোপাধ্যায়ের অন্তঃশীলা। স্বাভাবিকভাবেই তার প্রথমেই যদি সেই বই দিয়ে তার পড়া শুরু হয়, সে তাতে রস পাবে না। রস পাবে না বলতে তার কাছে সেটা মনে হবে না, ভালো বোধগম্য হবে না। তো এইবার ব্যাপারটা ওরকম নয় যে, এরকম তো হয় না যে আমি সে যে গুজে মানে তৈরি হয়ে আজকে সাহিত্য পাঠ করতে বসলাম, তা নয়। তো তাই হঠাৎ করে যখন আমি পাবো হাতে, যদি কেউ এরকম শুরু করতে যায় আমি সাহিত্যের পাঠ করব, তাহলে পরে আমাদের সহজ থেকেই শুরু করা উচিত, মানে যেটা অনেক বেশি বোধগম্য, একদম শরৎ সাহিত্য, রবীন্দ্র সাহিত্য, হ্যাঁ, এগুলো দিয়ে শুরু করা উচিত। আধুনিক সময়ে আমাদের যে বিভিন্ন ম্যাগাজিন গুলো আছে, বিশেষ করে দেশ, আনন্দমেলা, যে ম্যাগাজিন গুলো আছে, সাময়িক পত্র বা পত্রিকা গুলো আছে, সেখান থেকে পড়াশোনা শুরু করা উচিত। এবং এটা একটা নেশার মতন, যখন পড়া শুরু হবে আস্তে 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 আস্তে, মানে কেউ যদি পাঠক হয় এবং সে যদি পাঠক হয়ে উঠতে পারে, তাহলে পরে সাহিত্য তাকে নিজের মধ্যে অনুপ্রবিষ্ট করে নেবে, সাহিত্যই তাকে পড়িয়ে নেবে। এবং এই যে মানে পাঠক একবার যদি সে তৈরি হয়ে যায়, তখন বিভিন্ন স্বাদের, বিভিন্ন ধরনের বই তার পড়া হবে এবং সে সেইগুলোর সাথে নিজেকে রিলেট করতে পারবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে সাহিত্য পড়তে পড়তে নিজেকে তার মধ্যে আবিষ্কার করা, যে এইটা যত তাড়াতাড়ি করতে পারবে সে তত তাড়াতাড়ি সাহিত্যের পাঠক হয়ে উঠবে। এবারে আমরা যে বিষয়টা জানতে চাইবো যে সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করছে, তাদের সব সাবজেক্ট নিয়েই যারা পড়াশোনা করছে তারা চায় যে আমি এই সাবজেক্টটিতে ভালো নম্বর পাই। তো সাহিত্যের ক্ষেত্রে ভালো নম্বর পেতে গেলে, আমি একেবারে কলেজ লেভেলেই বলছি, যে আমরা তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক মোটামুটি ভাবে, আমার যেটা ধারণা ব্যক্তিগত, খুব একটা সিরিয়াস ছাত্রছাত্রীরা তখন হয়ে ওঠে না। কলেজে গিয়ে কিছুটা তাদের ম্যাচুরিটিটা আসে। তো সেই ক্ষেত্রে তাদের কাছ থেকে প্রত্যাশাটাও নিশ্চয়ই সেরকম থাকে যে তাদের উত্তরের মানটা সেরকম হওয়া উচিত। তো সেই ক্ষেত্রে সাহিত্যে ভালো নম্বর পেতে গেলে একজন স্টুডেন্টকে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত এবং কিভাবে উত্তর পরিবেশন করা উচিত, সেটা যদি একটু সংক্ষেপে আলোচনা করা যায়। প্রথম আমি যেটা বলবো, ওই যে বলেছি যে এটা একটা গুরুমুখী বিদ্যা। সবার আগে যেটা করা দরকার সেটা হচ্ছে ছাত্রছাত্রীকে কলেজে আসতে হবে, একদম যে কোনো প্রতিষ্ঠানে তাকে আসতে হবে, তাকে ক্লাসগুলো করতে হবে। শিক্ষক বা অধ্যাপক অধ্যাপক যারা, তাকে জানিয়ে দেবেন, শিখিয়ে দেবেন, পড়িয়ে দেবেন কিভাবে সাহিত্য পাঠ করতে হয়। এবং তারপরেই চলে আসে, মানে এর ফলে কি হবে, আমি কি উত্তরটা লিখতে পারবো? আমি বলবো, যদি পাঠ ঠিকঠাক হয়, যদি সে সংক্রান্ত ধারণাটা ঠিক মতো তৈরি হয়, তাহলে পরে উত্তর অবশ্যই ভালো হবে এবং উত্তর লেখারও মান যথেষ্ট ঠিকঠাক হবে। এবং তা না করে আমরা আসলে ছাত্রছাত্রীদের মধ্যে যেটা দেখি সেটা হচ্ছে অন্যের মুখের ঝাল খাওয়ার মতন, যে একজন রান্না করে দিচ্ছেন, তার মতে হয়তো মনে হয়েছে হ্যাঁ উত্তরটা ভালো হয়েছে, সেটাই ছেলে মেয়েকে তুলে দেওয়া হচ্ছে এবং ছেলে মেয়ে সেগুলোকেই লিখছে। এবং সেটা করতে গিয়ে হয়তো একটা দুটো পংক্তি বাদ চলে যাচ্ছে বা এক দুটো স্ট্যান্জা, এক দুটো লাইন এদিক ওদিক হয়ে যাচ্ছে, ফলে উত্তরটা সে হয়তো পুরোটাই নামিয়ে আসছে, একদম কোট আনকোট বলছি, উত্তর আমি পুরোটা নামিয়ে এসেছি, কিন্তু দেখা গেল যে তার অর্থটাই পুরোপুরি পাল্টে গেছে।
একদম। তো ফলে এইটা করা যাবে না। যদি পাঠ ঠিকঠাক হয় এবং সহায়ক গ্রন্থ যদি ঠিক মতো পড়া যায়, বিশেষ করে কোনো সাহিত্যের উপরে যদি ধারণাটা ঠিক মতো গড়ে ওঠে, তাহলে উত্তর, ওই যে বললাম যে প্রত্যেকটা ছাত্রছাত্রী উত্তর যখন লিখতে যায়, আসলে সে ওই একটা বিষয় নিয়ে সমালোচনা করে, সে একজন খুদে খুদে সমালোচক হয়ে ওঠে, আলোচক হয়ে ওঠে। একদম। তাহলে পরে ওই প্রশ্নটা যখনই তার সামনে এসে পড়বে, সে তার নিজস্ব মতামত তাতে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে এবং অটোমেটিক্যালি তার উত্তরের মানও অনেক ভালো হবে, নম্বরও বেশি আসবে। একদম। আর এখন তো পরীক্ষার পদ্ধতি পাল্টে গেছে। আগে যেমন এক সময় একটা প্রশ্নই 20 নম্বরের লেখা হতো, এখন কিন্তু সেই ধরনের নেই। আচ্ছা। এখন অনেক বেশি টেক্সট ওরিয়েন্টেড প্রশ্ন হচ্ছে, লাইন তুলে প্রশ্ন হচ্ছে, ছোট ছোট প্রশ্ন হচ্ছে। তাই একটু যদি ছেলে মেয়েরা, আমি বলবো ছাত্রছাত্রীরা, তারা যদি মানে পাঠটাকে মানে টেক্সটটাকেই একটু ভালো করে পড়ে, তাহলে পরে কিন্তু ভালো নম্বরটা চলে আসে। ঠিক। অর্থাৎ আমার যেটা মনে হয় যে কোথাও একটা ওরা হুজুগেও মেতে যায় যে আমাদের নোটস সংগ্রহ করতে হবে বা এটা ছাড়া চলবে না, এবং এই করতে গিয়ে বোধহয় কোথাও একটা সেলফ কনফিডেন্সটাও হারিয়ে ফেলছে। একদম। মানে এই সেলফ স্টাডিটা যত কম হবে তত কনফিডেন্স লেভেলটা কমবে, এবং সেই আত্মবিশ্বাসটাই বোধহয় সবচেয়ে বড় প্রয়োজনীয় বিষয়। সে যদি একবার সেই সাহসটা পেয়ে যায়, তাহলেই সে সাহিত্যেও খুব ভালো নম্বর পেতে পারে। ঠিক। তো এবার একটু আমি সাধারণের প্রসঙ্গে আসি। সাধারণ সবার ক্ষেত্রে আমরা ইদানিং তো সবাই জানি মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছি, সমাজ মাধ্যমের অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে নিজেদেরকে এনগেজ করে ফেলছি, নিজের জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে আমরা এনগেজ হয়ে যাচ্ছি। তো সেই জায়গা থেকে আমরা যদি সাধারণকে, সবাইকে, জনসাধারণকে সাহিত্যে আবার ফিরিয়ে আনতে চাই, সেই ক্ষেত্রে সাহিত্যের প্রতি ভালোবাসা সৃষ্টিতে আমরা ব্যক্তিগত বা সমষ্টিগত কিভাবে উদ্যোগ নিতে পারি, কি কি করা যেতে পারে, যদি একটু কিছু একটা দিক নির্দেশ করেন। এখনকার যে জেনারেশন বলবো বা আমরা নিজেরাও বলবো, অনেক বেশি প্রযুক্তি নির্ভর হয়ে গেছে। যেমন আগে কোনো শব্দের অর্থ যদি আমরা খুঁজে না পেতাম, আমরা ডিকশনারি খুঁজতাম। সেই ডিকশনারি খুঁজতে গিয়ে সেই শব্দ জোগাড় করতে গিয়ে আগে পিছিয়ে হয়তো 10টা শব্দ পড়ছি, তার মানেও জানা হয়ে যেত। ঠিক। এখন আমাদের হাতে গুগল চলে এসেছে, স্মার্টফোন। সেই স্মার্টফোনে যখন যেটা দরকার আমি সেটুকুই পেয়ে যাচ্ছি। এতে দুটো জিনিস হয়েছে, একটা হচ্ছে তথ্য অনেক বেশি সহজলভ্য হয়ে গেছে, আরেকটা যেটা হয়ে গেছে, মানুষের ধৈর্যের অভাব হয়ে গেছে। মানুষ অপেক্ষা করতে জানে না। যাই হোক, যেটাই হোক, এবার এর সাথে তাল মিলিয়ে যদি আমি এখন সাহিত্যকে ওই চিরাচরিত কোথায় রেখে দিই, তার যদি বিবর্তন না হয়, তাহলে একসময় কিন্তু সেটাও লুপ্ত হয়ে যাবে। তার জন্য এখন দেখছি আজকাল ফেসবুকের মধ্যেও গল্প লেখা হচ্ছে। ঠিক। বইয়ের পিডিএফ সংস্করণ বেরোচ্ছে। আরো আনন্দ অ্যাপ বেরিয়ে গেছে। আমি আনন্দ পাবলিকেশনে আরো আনন্দ অ্যাপের কথা বলছি, এটা প্রমোশন নয়, কিন্তু বলবো সেখানে আমি দেশ পত্রিকা পাচ্ছি, বিভিন্ন পূজা বার্ষিকী পাচ্ছি। এমনকি সেখানে আমি যদি ঠিকঠাক সাবস্ক্রিপশন করি এবং সেটি আমি ই ভার্জন মানে ইন্টারনেট ভার্জন, সেই ভার্জন কিছু কিছু বইও পাচ্ছি পয়সা দিয়ে, সেগুলো কেনা, এবং তার দাম অনেক বেশি কম, সহজলভ্য। একদম। এই জিনিসগুলো হতে পারে, সময়ের সাথে সাথে পাল্টাচ্ছে, সবকিছু পাল্টাচ্ছে, এবং এগুলোকে অনেক বেশি প্রযুক্তিগত জায়গায় নিয়ে আসতে হবে। ঠিক। অর্থাৎ যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তির বিরুদ্ধে যাওয়া যাবে না, কারণ প্রযুক্তিটাকে আমাদের মেনে নিতে হবে, এবং সেটাকে আমরা কি করে সাহিত্যে কাজে লাগাতে পারি সেদিকে আমাদের নজর দিতে হবে। ঠিক। সবশেষে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সবার জন্য, যারা উচ্চশিক্ষা লাভ করতে চলেছে, সাহিত্য নিয়ে পড়াশোনা করছে, তাদের জন্য সাহিত্য নিয়ে যদি কেউ গবেষণা করতে চায়, বাংলা সাহিত্যের কথাই বলছি, তো যারা সাহিত্য নিয়ে পড়াশোনা করতে চায় বা আপনার মতোই অধ্যাপনাও করার স্বপ্ন দেখছে, তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে তাদেরকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেবেন? আচ্ছা, এবার বলি, সাহিত্য একটা বিস্তৃত অধ্যায়। এবার সাহিত্য মানেই শুধু গল্প, উপন্যাস, কবিতা, নাটক নয়। সাহিত্য মানে সেগুলোকে সমালোচনা করার জায়গাও, সাহিত্য মানে তার তত্ত্বটিকে দেখারও জায়গাও, সাহিত্য মানে সেই সমাজ বা সমকাল কিভাবে ওই লেখার মধ্যে ফুটে উঠছে, মন মানসিকতার মধ্যে আসছে, সেটাও দেখা।
এবার যদি কেউ সাহিত্য বিষয় নিয়ে গবেষণা করতে চায়, তাকে অবশ্যই খুঁটিয়ে সাহিত্যের নানা দিকগুলো জানতে হবে এবং জেনে নিতে হবে যে তার ভালো লাগা কিসে আছে। কবিতাতে আছে, গল্পে আছে, উপন্যাসে আছে, নাকি সে নাটক বেশি পছন্দ করে, এবং সবথেকে বড় কথা, সেই যে সে গবেষণা করতে চায় সেটা সাহিত্য পাঠকদের বা সাহিত্যের জগৎকে কতটুকু সমৃদ্ধ করবে সেইটা একটু বোধ থাকা জরুরি। না হলে পরে গবেষণার মতনই হবে, সেটা কোনো কাজে লাগবে না। এরকম অসংখ্য তৈরি হয়েছে। অর্থাৎ নিজস্বতা থাকবে, নিজস্বতা একটা স্বাতন্ত্র্য যেন অবশ্যই। থাকে, সেই দিকে নজর রেখে আন্তরিকতার সঙ্গে যদি কেউ পড়াশোনা চালিয়ে যায়, সাহিত্যের প্রতি যদি ভালোবাসা থাকে, তাহলে অবশ্যই তাদের স্বপ্ন পূরণ কিন্তু সম্ভব। স্যারের কাছ থেকে আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। আমরা চ্যানেলের পক্ষ থেকে স্যারকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের আজকের এই পর্বটি দেখলেন। এবং একটা অনুরোধ রইল, আমাদের আজকের এই পর্বের কথা যেন সবার কাছে ছড়িয়ে পড়ে, স্যারের গুরুত্বপূর্ণ মূল্যবান সুপরামর্শগুলো যেন সবার কাছে পৌঁছে যায়, তার দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে। তাই সবাইকে ভিডিওটি শেয়ার করে দিন, এবং আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং আমাদের এই উদ্যোগকে যদি সমর্থনযোগ্য মনে হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন সবাইকে। শুভরাত্রি।